এটা হচ্ছে বাংলাদেশের বাইরে, এটা ইরানের একটা ঘটনা। ওকে। এই ঘটনাটা খুব যে আনকমন তাও না, আবার খুব যে নতুন সেটাও না। ঘটনার বয়স যদি বলি, সেটা হচ্ছে সেই 1902 থেকে, মানে টাইম পিরিয়ড 1902 Okay. থেকে 1937 পর্যন্ত। সো ইরানের একটা বেসিক্যালি ঘটনা এটা। তো এটা বেসিক্যালি একটা কাপলের, এবং সত্যিকারের ঘটনা। এটা আমি অনেক সার্চ করেছি, অ্যান্ড যখন আমি গল্পটা জানলাম, গল্পটা সম্পর্কে আমি নিজেও অনেক কিছু সার্চ করে ডিসিশনে আসলাম যে না, এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করা যায়। সো যে কাপলের কথা বলছি, সেই কাপলের ছেলেটার নাম হচ্ছে ওমর এবং মেয়েটার নাম হচ্ছে দিলিক। তারা ভালোই সংসার করছিল একটা নতুন বাসায়। ছেলেটার মানে তার জব পারপাসে তারা নতুন একটা বাসায় শিফট হয়। তো বাসায় শিফট হওয়ার পর সারাটা দিন, মানে মেয়েটা হাউসওয়াইফই থাকে, মানে দিলিক হাউসওয়াইফ থাকে, ছেলেটা জব করে। ছেলেটা সকালবেলায় চলে যায়, সে সন্ধ্যাবেলার দিকে আসে বা বিকালবেলায় আসে। সারাদিন দিলিক একজন হাউসওয়াইফ যে কাজগুলো করেন, ঘর সামলানো, সেগুলোই সে কমপ্লিট করতে থাকে। তো নতুন বাসা ওঠার কিছুদিন পর থেকে দিলিকের যেটা মনে হতে থাকে, একটু বলে রাখা ভালো যে বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু বাসাগুলো সাধারণত দেখা যায় যে ওদের ফার্নিচার থাকে হাফ ফার্নিশড থাকে, কখনো ফুল ফার্নিশড থাকে। সো ওই বাসাটা ফুল ফার্নিশড ছিল। তো দিলিক যেটা খেয়াল করে, ওই বাসায় একটা রুম আছে, যে রুমে কিছুই নাই, একটা বিশাল বড় আয়না, আয়নার দুই পাশে দুইটা ছবি, এবং ছবি দুইটাতে হচ্ছে হুডি পরা দুজন মানুষের ছবি, যাদের মুখ দেখা যাচ্ছে না। আর একটা বিশাল বড় আয়না, আয়নার ঠিক অপোজিটে একটা আলমারি, দ্যাটস ইট। আর ওই রুমটাতে কিছুই নাই। সো ওই রুমে ওদের তেমন কোনো কাজ নাই, জামা কাপড় রাখে, দ্যাটস ইট। তো ওই বাসায় ওঠার কিছুদিন পরে দিলিকের মনে হতে থাকে যে কেউ একজন হয়তো বা আছে, মানে হয় না আমাদের সিক্সথ সেন্স কাজ করে না, যে বাসায় একা আছেন না, আপনি একা থাকলে এক ধরনের অনুভূতি, কেউ আছে আপনার সাথে তাহলে অন্য ধরনের অনুভূতি। ওর কাছে মাঝে মাঝে মনে হয় যে ঘাড়ের পাশে এসে কেউ নিঃশ্বাস ফেলছে, পিছন দিয়ে কেউ চলে যাচ্ছে, কিছু একটা হচ্ছে। একদিন ওমর অফিসে যায়, সকালবেলায় অফিসে যাওয়ার মানে তার আগের দিন রাতের ঘটনা একটু বলে নেই। দিলিকে যেটা মনে হয় যে পাশের রুম থেকে কোনো সাউন্ড হচ্ছে, ওদের কোনো বাচ্চা ছিল না। সো ও ওমরকে বলে, ওমর বলে না, কোথায় কোনো কোনো সাউন্ড তো নাই, তুমি ঘুমায় যাও, খুব মাঝরাতের ঘটনা। তো দিলিক উঠে সেই রুমে যায় এবং গিয়ে দেখে যে না, সবই তো ঠিকই আছে, কোনো কিছু তো নাই। কিন্তু হুট করে ওর মনে হয়, মানে ওই রুমটা বলতে সেই রুমের কথা বলছি, যে রুমে একটা বিশাল বড় আয়না আছে। তো আয়নার দিকেও তাকায়, অ্যান্ড দেখে যেটা, যে ওর কাছে মনে হলো পিছন থেকে কোনো একটা কালো ছায়া চলে গেল দরজা দিয়ে। তাড়াতাড়ি ফিরে তাকায়, লাইট টাইট অন করে সব কিছু, দেখলো যে না, সবই নর্মাল। ও ভাবলো যে হয়তো বা অন্ধকার ছিল, কোনো একটা আলো ছায়াটা কোনো খেলা হবে, ও রুমে এসে ঘুমায় যায়। পরের দিন অফিসে যখন চলে যায় ওমর, তো যেটা ঘটে, দিলিক যেটা ফিল করছিল, ওর বেডরুমেই ছিল। হুট করে মনে হলো রান্নাঘরে কোনো কিছু পড়ার শব্দ হচ্ছে, কিছু পড়তেছে। দ্রুত দৌড় দিয়ে রান্নাঘরে আসে এবং এসে দেখে রান্নাঘরের সব কিছু তছনছ করে রাখা, এবং ফ্লোরে হচ্ছে পায়ের ছাপ। পায়ের ছাপ বলতে মানুষের পায়ের ছাপ না, ওটা হচ্ছে কুকুরের পায়ের ছাপ। এর মাঝে দিলিকের ফ্রেন্ড আসে, যার নাম হচ্ছে সিদল। সো সিদল এসে যখন এই দেখে কি হয়েছে, তখন দিলিক খুব মানে আতঙ্কিত ছিল। ওর কথা হচ্ছে, দেখো না, আমার কাছে মনে হচ্ছে আমার বাসায় কেউ একজন আছে, দেখো কি অবস্থা করে রাখছে। তো সিদলও এসে দেখে যে কুকুরের পায়ের ছাপ, ও বলে তুমি জানালা খুলে রাখছো, কুকুর আসছিল, কুকুর হয়তো এই কাজ করে দিয়ে গেছে। সো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই, খুব নর্মালি নাও বিষয়টাকে। তো সামহাও ওইটাকে ভুলে যাওয়ার চেষ্টা করে। বাট ওই দিন থেকে কিন্তু আরও বেশি ভয়ঙ্কর ঘটনা প্রত্যেকটা দিন, বিশেষ করে রাতের বেলায় ঘটতে থাকে। ওই দিনও একই সেম, রাতের বেলার কাছে মনে হয় পাশের রুম থেকে কোনো না কোনো শব্দ আসছে, এবং সেটাও ওর হাজব্যান্ড ওমরের সাথে শেয়ার করে। বাট ওমর কথা হচ্ছে না না, কোথায়, আমি তো কোনো শব্দই শুনি না। তো ওই দিন ওমর একটু বিরক্ত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে চলো যাই, দেখি কি শব্দ হচ্ছে। রুমে আসে, ঘুরছে ফিরছে, না কেউ কিছুই দেখতে পারতেছে না, কিছুই দেখার মতো নাই। শুধুমাত্র এটা যদি বলি, একমাত্র হচ্ছে দিলিকে ফিল করতে পারতেছে, এছাড়া আর কি, মানে ওমর কিছুই বুঝতেছে না। এরপর যেটা হচ্ছে, পরের দিন ওমর বাসা থেকে বের হয়ে যাচ্ছে কাজের জন্য, আর দিলিকের সাথে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। দুর্ঘটনা বলতে, ও ওয়াশরুমে যাচ্ছে, হুট করে ওকে ওয়াশরুমে লক করে রাখা, কোনো মতো ওয়াশরুম থেকে হয়তো বা বের হচ্ছে, কিছু একটা এসে হচ্ছে ওর গলায় চাপ দিয়ে ধরে রাখা, অথবা হচ্ছে ও দেখতেছে কোনো একটা জায়গায় ওর ঘরে কেউ মনে হচ্ছে যেন কান্নাকাটি করতেছে। তো ওইটাও খেয়াল করতে গিয়ে দেখে যে পর্দার পিছনে কিছু একটা আছে। পর্দাটা সরানো মাত্র খুব
খুবই ভয়ঙ্কর কিছু একটা ওর উপরে ঝাঁপায় পড়ে। সো ও তো ওখানেই সেন্সলেস হয়ে যায়। ওর যখন সেন্স আসে তখন ও কাঁদতে কাঁদতে রীতিমতো ওমরকে ফোন দেন। ওমর বাসায় ফিরে এসে বলে, দেখো তুমি সারাদিন বাসায় একা থাকো, হতে পারে এই কারণে তোমার অনেক ধরনের হ্যালুসিনেশন হচ্ছে, আই থিঙ্ক তোমার ডক্টর দেখানো উচিত, সো চলো তোমাকে আমরা ডক্টরের কাছে নিয়ে যাই। ওর কথা হচ্ছে না, দেয়ার ইজ সামথিং রং, চলো আমরা কারোর সাথে এই বিষয় নিয়ে কথা বলি। তখন ওর হাজব্যান্ড বলে যে আচ্ছা ঠিক আছে যাওয়া যাবে, বাট আজকে চলো, আজকে তোমারও ফ্রেন্ড অ্যান্ড আমারও ফ্রেন্ড, সো আমাদের কমন ফ্রেন্ডের ওদের হচ্ছে বাসায় প্রোগ্রাম আছে, আমরা ওখানে যাই। সো ওই যে সিদেলের কথা বলেছিলাম, দিলেকের ফ্রেন্ড ও এবং ওর হাজব্যান্ড হোসাইন ছিল ওর হাজব্যান্ডের নাম। সো ওদের বাসায় প্রোগ্রাম থাকে অ্যান্ড ওখানে ওরা যায়। কথায় কথায় যেহেতু বেস্ট ফ্রেন্ড থাকে সিদেল, তো সিদেলের সাথে সবই শেয়ার করে অ্যান্ড সিদেল হোসাইনকে জানায়। তখন অ্যাকচুয়ালি হোসাইন কথাগুলো শুনে খুব ইন্টারেস্ট ফিল করে অ্যান্ড বলে যে দেখো তোমার যে প্রবলেম আছে, আমার কেন যেন মনে হয় একজন মহিলা আমার কাছে আছে পরিচিত, সেই মহিলার কাছে গিয়ে যদি তুমি প্রবলেমটা শেয়ার করো তাহলে কোনো না কোনো সলিউশনে তুমি আসতে পারো। কিন্তু এখানটাতে যেটা দেখা যায় যে দিলেকের হাজব্যান্ড মানে হচ্ছে ওমর, ওনার কথা হচ্ছে যে না, আমি কোনো মহিলা বা হুজুরের কাছে যাব না, তান্ত্রিকের কাছে যাব না, আমি ডিরেক্ট আমার ওয়াইফকে ডক্টরের কাছে নিয়ে যাব। বাট তারপরও দিলেক জেদ করেছে না, আমি সেই মহিলার সাথে দেখা করতে চাই। সেই মহিলার নাম কি? সেই মহিলার নাম হচ্ছে বিলকিস। তো সেই রাতেই কিন্তু ওরা যায়, কারণ দিলেকের সাথে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার বাসায় একা আছেন, একদিন আপনাকে গলা চাপ দেওয়া হচ্ছে, কখনো হচ্ছে আপনাকে ওয়াশরুমে লক করে রাখা হচ্ছে, কখনো আপনার ঘর বাড়ি তছনছ করে ফেলা হচ্ছে। এই বিষয়গুলো ডেফিনেটলি মানে ভয় পাওয়ার, রাইট? সো এটা নিয়ে বসে থাকার কিছু নাই। তো ঠিক আছে, ভালো কথা, দিলে যায় বিলকিসের কাছে, সবাই যায়, ওরা চারজনই যায়। তখন বিলকিস বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু ট্রাই করি, হ্যাঁ আমি একটু ট্রাই করি, দেখি আমি কিছু পাই কিনা। তো সে কিছু মানে ওঝা টাইপ তন্ত্রমন্ত্র সে করে, অ্যান্ড করার পরে সে বলে যে হ্যাঁ, এখানে এমন কিছু একটা আছে তোমার সাথে যেটা ভয়ঙ্কর, আমাকে তোমার বাসায় নিয়ে চলো। তো বাসায় নিয়ে যায়। বাসায় নেওয়ার পর যেটা দেখে যে উনি ফিল করে, উনি বলে যে না, এখানে আছে, এখানে অবশ্যই অনেক কিছু না কিছু আছে যেটা আসলে অনেক ভয়ঙ্কর, সো আসো আমার সাথে, আমরা একটু দেখি কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। তো দেখতে 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 মহিলা যেটা করে, একটা রুমে যায় এবং সবার সামনেই হচ্ছে কিন্তু ঘটনাগুলো। রুমে যাওয়ার পরে ওই রুমটা, যে রুমে যে বড় একটা আয়না আছে, দুটো ছবির কথা বললাম, ওই রুমটাতে যায়। ওই রুমটাতে প্রথমবার গিয়ে এসে কিছুই পায় না। এরপর ওদের বেডরুমে আসে এবং বেডরুমে এসে মানে বিলকিস নামে ওঝা, উনি যেটা করে, বালিশের নিচ থেকে কতগুলো তাবিজ বের করে এবং সে বলে যে দেখো, তোমাদের কেউ তাবিজ করছে, তোমাদের ক্ষতি করার জন্য কেউ তাবিজ করেছে। তো তাবিজগুলো ধ্বংস করার জন্য সে কিছু মন্ত্র পড়তে থাকে বা সে কিছু দোয়া দরুদ পড়তে থাকে। তখনই সে ফিল করে যে এটা চাইলেই সেভাবে ধ্বংস করতে পারবে না, দেয়ার ইজ সামথিং। তো এই সামথিং কি জিনিসটা, সেটা খুঁজতে খুঁজতে সে আবার ওই রুমে যায় এবং ওই রুমে তার পেছনে পেছনে সবাই কিন্তু গিয়েছে। ওই টাইমে গিয়ে দেখে অনেকগুলো মহিলা কালো কাপড় পরা এবং তারা হচ্ছে ছুটে আসতেছে বিলকিসের দিকে। এরকম ভয়ানক একটা দৃশ্য দেখার পর পিছনে যারা ওরা সবাই ছিল, ওরা তো ওই রুম থেকে বের হয়ে যায়। বিলকিস কোনোভাবে নিজেকে প্রোটেক্ট করে ওই রুম থেকে বের হয়। এরপর সে যেটা বলে যে আমি একা এটা কোনোভাবেই আসলে বুঝতে পারতেছি না যে কি হচ্ছে, তবে এখানে একটা দুটো জিন না, এখানে অনেকগুলো জিন আছে। সো একটা কাজ করি, আমার একটা জিনের হেল্প নিতে হবে, আমার কোনো না কোনো জিনের হেল্প নিতে হবে। সো আসো আমরা একটা জিনকে আহ্বান করি, মানে ডাকি। তো তারা চারজন বসে আর এদিকে হচ্ছে বিলকিস বসে। বিলকিস বলেই না যে জিনটা কিন্তু আনা হবে স্পেশালি দিলেকের উপরে। আচ্ছা ঠিক আছে, দিলেককে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। তো উনি হচ্ছে যে একটা জিনকে আনে বলতে হচ্ছে বিভিন্ন দোয়া দুরুদ পড়ে যেভাবে অ্যাকচুয়ালি প্রসিডিওর হয়, সেই প্রসিডিওর ওয়াইজ ডেকে আনে। এরপর বিলকিস জিজ্ঞেস করে দিলেককে, মানে সে দিলেকের অবস্থা দেখতেছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, দিলেকের ভয়েস টোন চেঞ্জ হয়ে যাচ্ছে, আর বারবার করে বলতেছে যে আমাকে ডেকে এনে তুমি কাজটা ঠিক করো নাই, কেন নিয়ে আসছো তুমি আমাকে এখানে। তখন বিলকিস জিজ্ঞেস করে, দিলেকের ভিতরে যে জিনটা আছে তাকে জিজ্ঞেস করে যে তুমি তুমি তোমার বংশ বলো, ঠিক আছে। তখন তার বংশের কথা জিজ্ঞেস করা হয়। তখন ওই জিনটা বলে আমার বংশের নাম হচ্ছে হাক্কাল বংশ। তো সেই জিনের কাছে তার নাম জানতে চায় অ্যান্ড বলে যে আমার নাম হচ্ছে আলুজা, এবং তার ধর্ম তখন সে বলে যে আমি খ্রিস্টান। ঠিক আছে, তাহলে আমার এই মেয়েটাকে হেল্প করো। সে প্রথমে হেল্প করতে রাজি হয় না, পরে অনেক রিকোয়েস্টের পর সে বলে যে আচ্ছা ঠিক আছে বলো।
তখন দেখা যায় বিলকিস আসলে জিজ্ঞেস করে যে দিলেকের যে প্রবলেমগুলো হচ্ছে এটা কেন হচ্ছে, কারা করতেছে। তখন সেই আলুজা জিন যিনি ছিলেন উনি অ্যাকচুয়ালি বলেন যে ওর উপরে ইয়াকাজা বংশের জিনরা রেগে আছে এবং ইয়াকাজা বংশের জিনেরাই ওর পিছনে পড়ে আছে, যেটা অনেক শক্তিশালী মানে জিন, যারা অনেক শক্তিশালী জিন। এবং সেই সাথে বিলকিস যখন তাকে জিজ্ঞেস করে যে আসলে এর থেকে পরিত্রাণের উপায় কি, কারণ যদি আমি ইয়ার কথা বলি মানে হচ্ছে দিলেকের কথা বলি, যার প্রবলেমগুলো ঘটছে, সে একটা নাম্বার দেখতো স্বপ্নে, খুব বাজে স্বপ্ন দেখতো এবং স্বপ্নে একটা নাম্বার ঘুরে ফিরে দেখতো, সেটা হচ্ছে 7730 সো এইটার মানে কি? তখন যেটা বলে যে মেবি হচ্ছে এটা এমন ছিল যে ইনহক সিমিও প্রিন্সেস এমন একটা নাম বলে সে জিনটা, আলুজা জিনটা, বলেই সে চলে যায়, আর কিচ্ছু সে বলে না। তো সে যে অ্যান্সারগুলো দিচ্ছিল এটা আবার বিলকিস লিখে রাখছিল সুন্দরভাবে। তো জিনটা চলে যাওয়ার পর তারা ওই পেপারগুলো নিয়ে বসে যে আসলে কি কি বললো, কিভাবে কি করতে হবে। অ্যান্ড তখন বিলকিস সবাইকে জানায় যে ইয়াকাজা বংশের জিনরা কিন্তু সহজে কাউকে ছাড়ে না, কাউকে ধরবেও না সহজে, আবার কাউকে ছাড়বেও না। এরা খুবই হিংস্র হয়, অন্ধকারেই এরা থাকে এবং ছায়ার মতো পিছনে লেগে থাকে এরা, আর খুবই মারাত্মক হয় এরা। কিন্তু ওই যে বলো না ইনহাক সিনিয়র প্রিন্সেস, এইটা মানে ঠিক বুঝতে পারতেছিলাম যে এটা মানেটা কি, এটা কিভাবে কি হলো, এটা কি। তখন হুসাইন বলে মেবি এটা কোনো ল্যাটিন শব্দ, আমরা একটু দেখে এটা মানেটা কি হতে পারে। তো ঠিক আছে, ওরা ওইটা আসলে ডিকোড করে, অ্যান্ড ডিকোড করে সেটা যেটা দেখে যে জিন রিলেটেডই ছিল, এই লাইনটা জিন রিলেটেড একটা লাইন ছিল। কিন্তু তারপরেও এই লাইনটার সাথে মানে দিলিকের প্রবলেম মানে কোনোভাবে কানেক্ট করা যাচ্ছিল না। আচ্ছা ঠিক আছে, তাও ভালো কথা। তবে ওই যে একটা নাম্বার ও স্বপ্নে দেখে সেটা হচ্ছে 7730, এইটার একটা মানে সুরাহা ওরা করতে পারে। সেটা ছিল আমাদের কোরআন শরীফের 77 মানে ওটা যেটা বলে যে মানে 77 নাম্বার পেজ, 77 না না হ্যাঁ 77 নাম্বার পেজের 30 নাম্বার আয়াত যেটা ছিল, ওই আয়াতের কথা অ্যাকচুয়ালি বলা হয়। তো আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। ওই আয়াতে কি লেখা ছিল সেটা তারা পড়লো, পড়ে তারপরে যেটা আসলে বিলকিস বললো যে দেখো তোমার যে সমস্যাটা হচ্ছে এটার সাথে কিছু একটা ঝামেলা আছে, ওই ইয়াকাজা বংশের জিনদের কোনো একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটাকে এটা খুঁজে বের করতে হবে। তো তার জন্য কি করতে হবে? তার জন্য যেটা করতে হবে যে ইয়াকাজা বংশের জিন বেসিক্যালি হচ্ছে এই জিনদেরকে যেই গোত্রের মানুষরা সবচাইতে বেশি ডাকতো, বা এই জিনদেরকে যেই গোত্রের মানুষরা সবচাইতে বেশি ইউজ করতো, তাদের গ্রামে যেতে হবে। তো ঠিক আছে, ওই গ্রামে তারা গিয়ে দেখে গ্রামের শুরুতেই ঢুকেই তারা বুঝতে পারতেছিল যে এই গ্রামটাতে কেউ থাকে না, 2-1 ছাড়া। তো একজনকে জিজ্ঞেস করে যে এই গ্রামে কি কেউই থাকে না যারা আমাদেরকে ইয়াকাজা জিন সম্পর্কে বলতে পারবে? বলছে না, এই গ্রামে এরকম কেউই থাকে না, কারণ হচ্ছে এই গ্রামের মানুষরা নিজেদের কর্মেই অভিশপ্ত হয়ে মারা গেছে। 1 কি 2জনকে পাবেন, তার মধ্যে একজন হচ্ছে ইয়াসিন, যার পায়ে শেকল পরা থাকে এবং সন্ধ্যার পর ওর উপরে জিন ভর করে। ও মানুষকে, ওর কাছে মানুষ যদি যায় তাহলে মানুষের প্রবলেমগুলো সলভ করে দিতে পারে। সো ওর কাছে যাও, ও অমুক জায়গায় থাকে ওই গ্রামের। তো ওরা আবার রওনা দেয়। কিন্তু এখানে আবার একটু কাহিনী আছে। এইখানে যেটা হয়, দিলিকের যে ফ্রেন্ড সিদেল থাকে, মেয়ে ফ্রেন্ডটা, ওই মেয়ে ফ্রেন্ড এবং দিলিকের হাজব্যান্ড, এরা 2জন আর যায় না। এরা 2জন দিলেকের বাসাতেই রয়ে যায়, কারণ দিলেকের হাজব্যান্ডের কথা হচ্ছে সে এগুলোতে বিশ্বাস করে না, সে এই ধরনের আর কোনো কিছুতে সামনে দিলেকের সাথে যাবে না। দিলেক চলে যায় হোসাইনের সাথে, আর এদিকে পেছনে থেকে যায় হচ্ছে ওমর আর হচ্ছে সিদেল। ভালো, তারা যায় এবং ওই গ্রামে যাওয়ার পরও তাদের ইয়াসিনের সাথে দেখা হয়। ইয়াসিন নামক ছেলেটাকে তারা দেখে, মানে তার গায়ে কোনো কাপড় ছিল না, ওভাবে একটা মানে 2টা শেকল দিয়ে সে বাঁধা ছিল, কিছু একটা সে ওয়ালে লিখছে এবং তাদেরকে দিকে দেখে পিছন ফিরে এসে বলতে থাকে যে তোমরা এখান থেকে চলে যাও, আমি তোমাদের কাজ করে দিতে পারবো না। তারপর আবারও মেয়েটার রিকোয়েস্ট করে, মানে দিলেক হচ্ছে ইয়াসিনকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমার কাজটা একটু দেখো। তখন খুব ভালো করে ইয়াসিন মেয়েটার দিকে তাকায় এবং বলে ও তুমি ফিরে এসেছো। এইটা বলা মাত্র দিলেক খুব অবাক হয়ে যায় যে কেন এই কথা বললা তুমি আমাকে চেনো? তখন বলে যে হ্যাঁ আমি তোমাকে চিনি, তোমার কারণেই আজকে আমাদের সবার এই অবস্থায়, এবং তুমি সে যাকে কেউ একজন খুঁজছে। কে খুঁজছে? তখন ও বলে যে একটা কাজ করো, আসো আমার সাথে। ইয়াসিন
তখন দিলেক আর হোসাইনকে নিয়ে যায় একটা গুহার ভেতরে, যেখানে অনেকগুলো ছোট 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 কবর রাখা ছিল। তখন ইয়াসিন বলে যে এই কবরগুলোর সাথে তোমার সম্পর্ক আছে। বারবার করে দিলেক বলতে থাকে, প্লিজ আমাকে একটু এক্সপ্লেইন করো কি হয়েছে, কাজ লাস্ট কিছুদিন আমার সাথে এমন কিছু ঘটনা ঘটতেছে প্যারানর্মাল, যেটা আমি নিতে পারতেছি না। তখন বলে, শোনো, আজ থেকে 30 বছর আগে তোমার বাবা মা অনেক বড় লোক ছিলেন, তো তারা যেটা করেন, তোমার একটা বিরল রোগ হয়, যার কারণে আসলে ডক্টররা হাল ছেড়ে দেয়, ডক্টররা বলে যে তো তোমাকে বাঁচানো পসিবল না। তখন তোমার বয়স ছিল 41 দিন। তোমার বাবা মা খোঁজ পায় এই গ্রামের, এটাকে শ্যাডো ভিলেজ বলা হতো। তো বলে যে এই শ্যাডো ভিলেজের মানুষদের কাজ ছিল যে এই ইয়াকাজা বংশের জিনদেরকে দিয়ে মানুষকে রোগ মুক্তি করানো। তো এটাকে ব্যবসা হিসেবে তারা নিয়েছিল, কিন্তু এখানে কিছু বলি দিতে হতো, যেমন সদ্য জন্ম নেয়া সন্তানকে বলি দিতে হতো ইয়াকাজা বংশের জিনদের জন্য, বা জিনদেরকে দিয়ে দিতে হতো। আর যার রোগ নিরাময় করা হবে, ওই রোগটা ওই সদ্য যেই ভূমিষ্ঠ হয়েছে সন্তান তার উপরে দিয়ে, মানে তার উপর ট্রান্সফার করা হতো, অ্যান্ড দেন ওই সন্তানটাকে জিনদের হাতে দিয়ে দেওয়া হতো বা মেরে ফেলা হতো। সেই বাচ্চাগুলোর কবর ছিল ওইখানে। তো এইগুলো যতই শুনতেছে দিলেকে ততই মাথা ঘুরতেছে যে আমি কি করছি। তখন আমার বয়স মাত্র 41 দিন, আমি কিভাবে কি করলাম। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য যে বাচ্চাটাকে বলি দেওয়া হয়েছে, তোমাকে ওই কবরটা খুঁজে বের করতে হবে। ওই বাচ্চাটাকে তুলে যদি বাচ্চাটাকে আমরা ঠিকভাবে সহিভাবে কবর দেই, তাহলে তোমার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তখন দিলেক বলতে থাকে যে আমি কিভাবে বুঝবো যে ওই বাচ্চার কবর কোনটা। তুমি কবরে হাত দাও, তাহলে বুঝবা, তুমি কানেক্ট করতে পারবা। তো এইভাবে অনেকগুলো কবর দেখার পর ফাইনালি ও একটা কবরে হাত দিয়েও বুঝতে পারে যে না, দেয়ার ইজ সামথিং যেটা ও নিজের সাথে কানেক্ট করতে পারতেছে। তখন ইয়াসিন বলে যে হ্যাঁ, এটাই ওই বাচ্চাটার কবর। তো কবরটা খোঁড়া হয়, বাচ্চাটার লাশটা যখন তোলা হয়, তখন চারিদিকে প্রচণ্ড সাউন্ড শুরু হয়ে যায়, সব কিছু কেমন জানি স্তব্ধ খেয়ে যাচ্ছে না কি হচ্ছে, খুব হুড়াপাড়া শুরু হয়ে যায়, এবং কিছুক্ষণের মাঝে সেটা থেমেও যায়। ইয়াসিন তখন বলে ওঠে, আশপাশে যত জিন ছিল তারা চলে গেছে, তোমার সমস্যাও সলভ হয়ে গেছে, এতটুকু বলা মাত্রই পিছন থেকে হোসাইন আসার পর যেটা করে যে ইয়াসিনের মাথায় বাড়ি দিয়ে ওকে মেরে ফেলে, ওখানে ইনস্ট্যান্ট মেরে ফেলে। এটা কোনো মুভির গল্প বলছি না, অ্যাকচুয়ালি এটা হয়েছে। সো এটা যখন ইয়াসিনকে মেরে ফেলা হয়, তখন দিলিক দেখেও বলে যেটা কি করলা তুমি ইয়াসিন, কেনই বা করতে গেলা। তখন ইয়াসিন বলে যে ফাইনালি আমি এবং আমার মা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারছি, এবং এখানে যে বাধা হবে তাকে তো আমরা রাখবো না। এখানে আসে আসল ঘটনা। হোসাইন এবং ওই যে বিলকিস, বেসিক্যালি হোসাইন থাকে বিলকিসের বড় ছেলে, এবং দিলিকের জন্য যে বাচ্চাটাকে আসলে বলি দেওয়া হয়েছিল, সেই বাচ্চাটা থাকে দিলিকের বোন। সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা বাচ্চা ছিল, এবং বিলকিস এসেও রিফিল করে যে হ্যাঁ, আমার সদ্য জন্ম নেওয়া সন্তানকে শুধুমাত্র তোমার কারণে মেরে ফেলা হয়েছিল, এবং আমি শুধুমাত্র এতগুলো বছর যাবৎ এই ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করছি তোমাকে ধ্বংস করার জন্য। তো দিলিক বারবার করে বলতে থাকে, এখানে আমার কি দোষ, আমি কি করেছি, আমার বাবা মা জানতো। বলছে হ্যাঁ, সেটা ঠিক আছে, তবে যেটা হয়, বাবা মা যদি পৃথিবীতে নাও বেঁচে থাকেন, সন্তানের কষ্টগুলো তাদেরকে স্পর্শ করে, সুতরাং তুমি যত কষ্টে থাকবে তোমার বাবা মা তত কষ্ট থাকবে, সেটা সে এখানে থাকুক বা অন্য জায়গায় থাকুক। এটা বলেই ওই কবরস্থানের ওই গুহাতেই দিলেককে তারা বন্দি করে ফেলে। এবং আরেকটা বিষয় দিলেক বলতে থাকে যে আমার হাজব্যান্ড আমাকে খুঁজতে খুঁজতে আসবে। তখন হোসাইন যেটা বলে যে না, তোমার বাসায় যে তাবিজগুলো পাওয়া গেছিল, বেসিক্যালি ওই তাবিজগুলো ছিল তোমার হাজব্যান্ডের জন্য। তোমার হাজব্যান্ড এবং আমার ওয়াইফের মাঝে একটা অবৈধ সম্পর্ক রয়েছে, এবং এখন যদি আমি ভুল করে না থাকি, তাহলে তাবিজের জন্য যে জিনগুলো তোমার হাজব্যান্ডের উপরে ছিল, তারা দুজনকে অলরেডি মেরে ফেলছে, সুতরাং তোমাকে বাঁচাতে আর কেউই আসবে না এখানে। এটা বলে তারা ওখান থেকে চলে যায়, দিলিককে ওখানে রেখে ওনারা চলে যায়। ঠিক ওই মোমেন্টে আসলে দিলিকের সাথে কি হয়েছিল কেউ বলতে পারবে না, কারণ যেটা হয়, কিছুদিন পর কোনো একটা অগ্নিকাণ্ডের ঘটনা, কিছুদিন বলতে মাসও গড়ায় নাই, ঠিক আছে, কি মাস গড়ানোর আগেই দেখা যায় যে একটা অগ্নিকাণ্ডে সেখানে অ্যাকচুয়ালি বিলকিস এবং বিলকিসের ছেলে একসাথে মারা যায়। এবং দিলিক তো তখনও বেঁচে ছিল ওই গুহাটাতে, তাই না, যখন তাকে আটকে রাখা হয়। তবে অন্য আরেকটা জায়গা থেকে, ওই গ্রামের বাইরে অন্য একটা জায়গা থেকে পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে, এবং তাকে যখন পরিপূর্ণভাবে সুস্থ করা হয়, তখনই কিন্তু সেই গল্পগুলো শেয়ার করে সবার সাথে। শুধু একটা
একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে যখন তাকে গুহাতে আটকানো হয়, ওই গুহাতে আটকানো হতে শুরু করে তাকে উদ্ধার পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা, এই সময়টাতে তার সাথে কি হয়েছিল, এই একটা জিনিস কখনোই দিলীপ কারোর সাথে শেয়ার করেনি। এটা ছাড়া বাকি সব কিছুই দিলীপের মুখ থেকে শোনা ছিল। এই ছিল আমার দ্বিতীয় গল্প।